তো স্টার্ট করি। তো আজকে আমরা বেসিক্যালি ওয়ার্কিং স্ট্রেস মেথড সম্বন্ধে দেখব। ঠিক আছে, তো ওয়ার্কিং স্ট্রেস মেথড সম্বন্ধে বলার আগে লাস্ট একটা টপিক আছে আমার, যেটা একটু বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে গ্রেড অফ ম্যাটেরিয়াল। গ্রেড অফ ম্যাটেরিয়াল বলতে আমরা আরসিসি তে বেসিক্যালি কি ইউজ করছি, একটা কংক্রিট আর একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। তো কংক্রিটের গ্রেড বলতে আমরা বুঝাই, কংক্রিটের গ্রেড বলতে আমরা সেটাকে আমরা যেটা দিয়ে বলি সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স স্ট্রেংথ, যেটা তোদের থার্ড সেমিস্টারে ছিল, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট। ঠিক আছে, যেরকম এক্সাম্পল কি M20 বা M25 বা M30 এক্সেট্রা। ঠিক আছে, এগুলা হচ্ছে এক্সাম্পল। এবার অ্যাকর্ডিং টু আইএস কোড, মানে IS 456 এ বলা আছে যে যদি আমাকে আরসিসি মেম্বার ডিজাইন করতে হয়, দেন মিনিমাম মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা নিতে হবে সেটা হচ্ছে M20। M20-র নিচে আমরা কংক্রিটের গ্রেড নিতে পারবো না, এটা হচ্ছে IS 456 2000 এ বলা আছে। ঠিক আছে, আচ্ছা M20 বলতে কি বোঝায়? M20-র এম কি বোঝায়? M20-র এম বোঝায় হচ্ছে মিক্স। এম মানে হচ্ছে মিক্স, আর 20 মানে হচ্ছে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মানে কি, এই M20 গ্রেড অফ কংক্রিট হচ্ছে, এটা মানে এটা বোঝাচ্ছে আফটার 28 ডেজ, আফটার 28 ডেজ কংক্রিটের যেটা কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা কত হবে? সেটা হয়ে যাবে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, আফটার 28 ডেজ আমাদের যদি কংক্রিটটাকে মানে ঠিকঠাক ভাবে কিউরিং করা হয়, দেন সেটার গ্রেড হয়ে যাবে, মানে গ্রেড বলছি সরি, কম্প্রেসিভ স্ট্রেংথ হয়ে যাবে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর এম স্ট্যান্ডস ফর মিক্স। ঠিক আছে, তো বলা আছে যে আরসিসি মেম্বার যদি ইউজ করা হয় কোথাও, মানে আরসিসি স্ট্রাকচার যদি তৈরি করি, তাহলে মিনিমাম গ্রেড যেটা দরকার সেটা হচ্ছে M20। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। আরেকটা যেটা বলা আছে মিনিমাম গ্রেড অফ কংক্রিট, সেটা M30 নিচে হবে না ইন কোস্টাল রিজিয়ন। কোস্টাল রিজিয়ন বলতে সমুদ্রের আশেপাশে যেসব জায়গা আছে সেই সব জায়গায় যদি আরসিসি স্ট্রাকচার তৈরি করতে হয়, তাহলে মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে M30। আর নর্মাল কন্ডিশনে মানে ধর আমাদের এখানে যেটা, সেটা হচ্ছে নর্মাল কন্ডিশন, সেখানে মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা ইউজ করব সেটা হচ্ছে M20। তো এটা কংক্রিট সম্বন্ধে, গ্রেড সম্বন্ধে বললাম। এবার এই গ্রেড গুলোকে বেসিক্যালি তাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বলা হয়। এগুলা আরসিসি বলছি সরি, কংক্রিটে পড়া জিনিস। এবার নেক্সট যেটা আছে গ্রেড অফ স্টিল। স্টিলের গ্রেড কিভাবে আমরা মেজার করি? স্টিলের গ্রেডটাও দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, বা আমরা ওটাকে ইল্ড স্ট্রেংথও বলে থাকি। ঠিক আছে, ওটাকে আমরা ইল্ড স্ট্রেংথও বলে থাকি জেনারেলি। সেটা কিভাবে আমরা লিখি? সেটা লিখি হচ্ছে এরকম করে, ধর Fe415 এভাবে লেখা হয়। ঠিক আছে, এবার এটার মানে কি? ধর আমি একটা লিখলাম যে এক্সাম্পল, একটা স্টিল আছে, মানে এটা রেইনফোর্সমেন্ট, মানে অবভিয়াসলি সেটা স্টিল দিয়ে তৈরি। তো তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বা তার ইল স্ট্রেংথ হচ্ছে Fe415। এবার এটার মানে হচ্ছে Fe
Fe stands for আয়রন, আয়রন দিয়ে মেনলি তৈরি। আর 415 মানে হচ্ছে 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ওই ম্যাটেরিয়ালটার ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, ইল্ড স্ট্রেংথ তো পড়ছিস, ইল্ড স্ট্রেংথ বা 0.2% প্রুফ স্ট্রেস। তো 0.2% প্রুফ স্ট্রেসটা না হয় বাদ দিলাম, বেসিক্যালি এটাকে বলা হচ্ছে কি ম্যাটেরিয়ালটার ইল্ড স্ট্রেংথ। ইল্ড স্ট্রেংথ কত? 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এইবার এই যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বললাম, দুইখানে আমি ইউজ করছি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ টার্মটা। এই ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের মিনিংটা হচ্ছে, সাপোজ আমি যদি বলি একটা কংক্রিটের গ্রেড হচ্ছে M35, এটার মানে হচ্ছে ওই কংক্রিটটার 95% চান্সেস কি, যে যদি কখনো লোড 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের নিচে বা ম্যাক্সিমাম 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার লোড আসে, দেন 95% চান্স হচ্ছে কি ওই কংক্রিটটা ওই লোডের জন্য ফেল করবে না। অনলি 5% প্রবাবিলিটি আছে যে ওই কংক্রিটটা ওই 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের অবধি যদি স্ট্রেস ওর মধ্যে অ্যাপ্লাই করা হয় তাহলে ওই কংক্রিটটা ফেল করবে। ঠিক আছে, মানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কোনো জিনিসের, কোনো ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বলতে বোঝায় যে ওর যেটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বলা আছে, যেরকম আমি এখানে বললাম ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে M35, তার মানে কি ওই কংক্রিটটা ম্যাক্সিমাম কত স্ট্রেস নিতে পারে? 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারে। এটার মানে ওই স্ট্রাকচারে যদি 35 আপ টু 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস আসে, দেন 95% প্রবাবিলিটি হচ্ছে কি ওই স্ট্রাকচারটা ওই লোডটা নিতে পারবে বা ওই স্ট্রেসটা নিতে পারবে। আর অনলি 5% চান্স কি আছে যে ওই লোডের জন্য ওই স্ট্রাকচারটা ফেল করে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাই ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে বোঝায় কাইন্ড অফ। ঠিক আছে, এইবার গ্রেড অফ স্টিল তো আমি এখানে বললাম, যেরকম গ্রেড অফ কংক্রিটও বললাম সেরকম গ্রেড অফ স্টিলও এখানে বললাম, যে গ্রেড অফ স্টিলকে কিভাবে বোঝানো হয়। যেরকম আমি এখানে একটা এক্সাম্পল দেখলাম Fe415। এইবার যেগুলো রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করি, স্টিল যেগুলো যেগুলো স্টিল আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করি, তাদেরকে বেসিক্যালি 4টা পার্টে ডিভাইড করা হয়। লিখে নে এখানে হেডিং করে স্টিলের মধ্যেই, টাইপস অফ রেইনফোর্সিং স্টিল। যেই স্টিল গুলোকে আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করি তাদের বেসিক্যালি 4টা পার্টে ডিভাইড করা হয়। 1 নাম্বার লেগ মাইল্ড স্টিল। একটা টাইপ আছে স্টিলের যেটা আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করি, বা অ্যাকচুয়ালি এখন ইউজ করা হয় না, আগে বেশি ইউজ করা হতো, এখন এটার ইউজ বলতে পারিস কমে গেছে একদমই, এখন খুব কম জায়গায় ইউজ করা, অবসোলেট হয়ে গেছে। ঠিক আছে, মাইল্ড স্টিল পুরোনো বিল্ডিং এ এগুলো দেখা যেত। ঠিক আছে, তো মাইল্ড স্টিলের গ্রেড কি হয়? মাইল্ড স্টিলের গ্রেড হয় Fe250, মানে ওর ইল স্ট্রেংথ হচ্ছে 250, মানে ইল স্ট্রেংথ বলতে Fy হচ্ছে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওর ইল স্ট্রেংথ হচ্ছে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর আমরা ইল স্ট্রেংথ কে Fy দিয়ে লিখি। ঠিক আছে, এটা আমরা তোর সমে পড়ছিলাম, ইল স্ট্রেংথ কে আমরা জেনারেলি Fy দিয়ে লিখি। তারপর আরেকটা যেটা টাইপ আছে যেটা হচ্ছে মিডিয়াম টেনজাইল স্টিল। এটাও কাইন্ড অফ মাইল্ড স্টিলের মতনই, এটা গ্রেডটা লেখার দরকার নেই, জাস্ট হেডিংটা লিখে রাখলেই হবে। আর এটা যেটা ক্যাটাগরি হয় সেটা হচ্ছে মিডিয়াম টেনজাইল স্টিল, এটা মাইল্ড স্টিলের মতন, এটাও অত বেশি আমরা ইউজ করি না। বর্তমানে আমরা যেটা ইউজ করি কারেন্টলি মডার্ন ডেজে যেটা ইউজ করা হয়, এটা আগে ইউজ করা হতো। দেখবি আগেকার বিল্ডিং এ যেই রেইনফোর্সমেন্ট গুলো ইউজ করা হতো, ধর এটা যদি সেই রেইনফোর্সমেন্টটা হয়, তোরা খেয়াল করবি এখনকার আর আগেকার মানে যে রেইনফোর্সমেন্ট গুলো ইউজ করা হতো তার মধ্যে বেসিক একটা ডিফারেন্স হচ্ছে,
আগেকার যে রেনফোর্সমেন্ট গুলো ইউজ করা হতো ওগুলো হতো প্লেন বার, প্লেন এরকম জাস্ট একটা প্লেন বার থাকতো। হোয়ারাস এখন যেগুলো ইউজ করা হয় ওগুলো হয় করুগেটেড। করুগেটেড ইন দ্য সেন্স দেখবি এরকম করে তার মধ্যে খাঁচ খাঁচ করা থাকে, দেখছিস তো এই জিনিসটা সবাই? প্যাঁচানোর মতো দাদা, মানে ধরলে লাগে উপরে। হুম, ওটার উপরে যে সার্ফেসটার মধ্যে যে হাত দিস এটা শার্প এরকম করে ওয়ারিং মানে এরকম চারদিকে ঘোরানো থাকে, নিশ্চয়ই দেখছিস সবাই। পুরানো বিল্ডিং গুলোতে দেখবি এরকম টাইপের থাকে না, একদম পুরানো যেগুলা, ঠিক আছে, আগেকার দিনের বিল্ডিং সেগুলোতে দেখবি প্লেন টাইপের হয়। তো এটাকে করুগেশন বলা হয়, এই যে খাঁচ খাঁচ যে করা হচ্ছে এটাকে করুগেশন করা বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এখনকার টাইপের যে রেইনফোর্সমেন্ট সেখানে এরকম ইউজ করা হয়। এটা গ্রিপিং তৈরি করে, গ্রিপ ভালো বানায়, বন্ড ভালো তৈরি করে, মানে ভালো কংক্রিটের সাথে বেসিক্যালি কি হয় এই যে করুগেশন যেগুলাকে বলছি, এই যে এখানে আমি মার্কিং করছি দেখ, এই করুগেশন গুলা কি করে বেসিক্যালি কংক্রিটের সাথে বন্ডিংটাকে ভালো বানায়। কার বন্ডিংটা ভালো বানায়? স্টিলের সাথে কংক্রিটের বন্ডিংটাকে ভালো বানায়, বন্ড স্ট্রেংথটা বেশি হয়, ঠিক আছে। তো এটা আমরা আস্তে পড়বো আস্তে আস্তে। এটা টাও বিডি বলে একটা টার্ম আছে, পারমিসেবল বন্ড স্ট্রেংথ। তো ওখানে দেখতে পারবি যে করুগেটেড যেগুলা বার মানে এই টাইপের যেগুলা মডার্ন বার সেখানে আমাদের 60% বেশি বেসিক্যালি আমাদের স্ট্রেংথ হয়, বন্ড স্ট্রেংথ হয়, বন্ড ভালো হয় আর কি। আচ্ছা, নেক্সট যেটা আরেকটা ক্যাটাগরি যেগুলো এখন আমরা ইউজ করি বর্তমানে সেটা হচ্ছে একটা হচ্ছে কোল্ড টুইস্টেড বার, আরেকটা হচ্ছে যেটা খুব অ্যাডভাইস তোরা নিশ্চয়ই দেখিস টিএমটি বার। টিএমটি মানে হচ্ছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার, ঠিক আছে, থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার। তো এটা শর্ট ফর্মে বলা হয় টিএমটি, দেখবি টিভিতে প্রচুর অ্যাডভার্টাইজ দেখানো হয় টিএমটি বারের, ঠিক আছে। এইবার এই যেগুলার মানে আছে, হ্যাঁ, এই যে কোল্ড টুইস্টিং বা এই থার্মো মেকানিক্যালি ট্রিটেড এগুলার মানে আছে, এগুলো আমি একটা ভিডিও অলরেডি বানানো আছে আমার, আমি ওই ভিডিওটা তোদেরকে শেয়ার করে দিব। তো ওই ভিডিওতে তোরা এই ম্যাটেরিয়াল গুলো, এই রেইনফোর্সমেন্ট যেগুলা স্টিল সম্বন্ধে ওখানে আমি ভালো মতন করে ডিসকাশন করছি, ঠিক আছে। মানে স্টিলের মধ্যে কি থাকে, তার মধ্যে কি কি লেয়ার হয়, সেই জিনিসগুলো আমি একটু ভালো মতন করে ওখানে ডিসকাশন করছি। তো ওই ভিডিওটা একটুখানি দেখে নিস, ঠিক আছে। আমি যদি ইনকেস ভুলেও যাই একটু গ্রুপে কেউ না কেউ বলে দিস, আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। ওখানে তোরা এই যে স্টিলের যে টাইপ গুলো, মাইল্ড স্টিল, মিডিয়াম টেনসাইল স্টিল, কোল্ড টুইস্টেড স্টিল বা টিএমটি বার, এদের কিরকম হয়, তাদের ভিতরে কি কি লেয়ার থাকে, কোন লেয়ারের কি কাজ, ঠিক আছে, ওগুলো সবগুলো আমি সম্বন্ধে সব ভালো মতন করে বলছি। তো ওই ভিডিওটা একটুখানি দেখে নিস ম্যাটেরিয়াল সম্বন্ধে, ঠিক আছে। তো যাই হোক, এবার এই যে বার গুলো আছে না, কোল্ড টুইস্টেড আর টিএমটি বার, এগুলো জেনারেলি আমরা ইউজ করি, জাস্ট এতটুকু এখানে আমি বলছি, ঠিক আছে। এগুলো পরে আরো ওই ভিডিওর মধ্যে আরো ডিসকাশন পাবি, ঠিক আছে, এটা ব্রড ডিসকাশন পাবি। এই যে কোল্ড টুইস্টেড বার আছে এটাকে আরেকটা নামও দেওয়া হয় যেটা খুবই প্রচলিত, যেটা হচ্ছে HYSD বার, ঠিক আছে। জাস্ট এখন তোরা নামগুলো লিখে নে, ওই ভিডিওর থেকে আরো ডিটেলসে পেয়ে যাবি জিনিসগুলো। HYSD বার, HYSD বলতে হাই স্ট্রেংথ, সরি হাই স্ট্রেংথ বলছে, হাই ইল্ড স্ট্রেংথ, হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্মড বার, ডিফর্মড বার লিখে নে। কোল্ড টুইস্টেড বার যেটা আছে ওটাকে আমরা HYSD বারও বলি, ঠিক আছে, যেটার ফুল ফর্ম হচ্ছে হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্মড বার। এই যে করুগেশন করা আছে, এই করুগেশন গুলোকে বলা হয়, এই করুগেশনের জন্য টার্মটা হচ্ছে ডিফর্মড বার। একটা হয় প্লেন বার, এই যে বেসিক্যালি কি, এই যে এটা হচ্ছে প্লেন বার, আর এরা হচ্ছে কি ডিফর্মড বার। ডিফর্মড বলতে এই যে এখানে যে করুগেশনটা করা আছে, এই করুগেশন করাটাকেই বলা হচ্ছে ডিফর্মড বার, ঠিক আছে। বর্তমানে এই 3 আর 4 নাম্বার এই দুটো ক্যাটাগরি স্টিল আমরা ইউজ করি অ্যাজ এ রেইনফোর্সমেন্ট এলিমেন্ট। এবার এগুলার ডিসকাশন আরো ডিটেলসে এই ভিডিওগুলোর থেকে দেখে নিস, এখন একটা ওভারভিউ এই ক্লাসে আমি দিচ্ছি। এবার এদের গ্রেড কি হয়, এদের গ্রেড হয় FE415, FE500,
ঠিক আছে, বা এফি 550, ঠিক আছে, এরকম এখানেও এই টিএমটি বারটারও একই রকম, এফি 415, এফি 500, এফি 550, এরকম বিভিন্ন টাইপের গ্রেড হয়। তোরা দেখবি যখনই নেক্সট টাইম যখনই কোনো এই রেইনফোর্সমেন্টের অ্যাডভার্টাইজ পাবি, দেখবি শ্যাম স্টিল, অনেক স্টিলের কোম্পানি রেইনফোর্সমেন্টে অ্যাডভার্টাইজ দেয়, বা রাস্তাঘাটেও দেখতে পারবি, দেখবি এরকম এফি সামথিং লেখা থাকে, এফি 600, এফি 550 এরকম লেখা থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল করিস। আরেকটা জিনিস একটু বলে দিই, এখানেই বলে দিছি, যদিও ওই ভিডিওতেও বলা আছে, যত যত ইল্ড স্ট্রেংথ বাড়ে, যত ইল্ড স্ট্রেংথ বাড়ে, যারা আমার কাছে জিলেটের জন্য পড়বি তারাও এই জিনিসটা জানতে পারবি, যত ইল্ড স্ট্রেংথ বাড়ে তত ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি কমে যায়। যত ইল্ড স্ট্রেংথ বাড়ে তত ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি কমে যায়। এইবার আমাদের এমন রেইনফোর্সমেন্ট দরকার যার ডাক্টিলিটিও ভালো হবে, যার ইল্ড স্ট্রেংথও ভালো হবে। মানে বেসিক্যালি এখানে দেখ, এই যে এফি 250 আর যদি সাপোজ এফি 415 এদেরকে কম্পেয়ার করিস, এফি 250 মানে মাইল্ড স্টিল আর এফি 415 মানে এইচওয়াইএসডি বার, এদের দুজনকে যদি কম্পেয়ার করা হয়, দেন ইল্ড স্ট্রেংথ কার বেশি? ইল্ড স্ট্রেংথ বেশি হচ্ছে এফি 415 এর, কিন্তু ডাক্টিলিটি কার বেশি? ডাক্টিলিটি বেশি হচ্ছে 250 মানে মাইল্ড স্টিলের, ঠিক আছে। তো ডাক্টিলিটি রেসপেক্টে মাইল্ড স্টিলকে আমরা শর্ট ফর্মে এমএস বলি, এমএস মাইল্ড স্টিল বার, এটার ডাক্টিলিটি বেশি কার থেকে? এইচওয়াইএসডি বা টিএমটি বারের থেকে, টিএমটি না, এইচওয়াইএসডি বারের থেকে। হোয়ারএস ইল্ড স্ট্রেংথের রেসপেক্টে যদি দেখতে চাই, তাহলে আবার ঠিক উল্টা, এইচওয়াইএসডি বারের স্ট্রেংথ বেশি কার তুলনায়? মাইল্ড স্টিলের তুলনায়। এইবার আমি কি বলছি, আমাদের এমন একটা রেইনফোর্সমেন্ট দরকার যার ডাক্টিলিটিও বেশি হবে, আবার তার সাথে সাথে ইল্ড স্ট্রেংথও বেশি হবে। তো এই দুটো প্রপার্টি আমার একসাথে দরকার, তার জন্য আনা হয়েছে কি টিএমটি বার। ঠিক আছে, টিএমটি বারে দেখবি, আমি ওই ভিডিও বোধে বলছি, দুটো লেয়ার থাকে, একটা ইনার কোর হয়, একটা আউটার শেল হয়, ঠিক আছে, দুটো লেয়ার থাকে। কি বললাম, টিএমটি বারটায় কি করা হয়? টিএমটি বারে হচ্ছে এই দুটো প্রপার্টিকে একসাথে নিয়ে আসার চেষ্টা করা হয়, যেখানে ভিতরে একটা ইনার কোর আছে আর একটা আউটার লেয়ার আছে বা আউটার শেল আছে। ইনার কোরটা হয় সফট আর আউটার কোরটা হয় হার্ড। ইনার কোরটা যেটা সফট হয়, সেই সফট কোরটা কি করে? বেসিক্যালি সেই সফট কোরটা ডাক্টিলিটি প্রোভাইড করে, আর আউটার যে হার্ড শেলটা আছে সেটা বেসিক্যালি ইল্ড স্ট্রেংথ প্রোভাইড করে, ঠিক আছে। মানে ডাকটাইল হওয়ার জন্য ওকে সফট হতে হবে, আর ইল্ড স্ট্রেংথ পাওয়ার জন্য হার্ড হতে হবে। তো লেয়ার ইউজ করা আছে, ইনার কোর, আউটার শেল বা আউটার কোর, আউটার শেল বলতে পারিস বা আউটার জোন, যে কোনো ইচ্ছা। তো ইনার কোরটাকে সফট রাখা হয়, তাহলে ডাক্টিলিটি পাচ্ছে, আর আউটার কোরটা, আউটার জোনটা বা আউটার শেলটাকে হার্ড রাখা হয় যাতে ইল্ড স্ট্রেংথটা পায়, ঠিক আছে। তাই টিএমটি বার হচ্ছে বেস্ট, যেখানে আমি ডাক্টিলিটিও পাবো, ইল্ড স্ট্রেংথও পাবো, তার জন্য দামটাও বেশি, ঠিক আছে। বুঝতে পারলি? দাদা কোনটার দামটা বেশি বললে? টিএমটি বারে। আচ্ছা, দাদা হুম। বললাম যে যদি ডাক্টিলিটি বেড়ে যায় তাহলে কি ওটা মানে চট করে ভেঙে যাবে? ডাক্টিলিটি বাড়লে চট করে কেন ভাঙবে? ব্রিটেলনেস বাড়লে চট করে ভাঙবে। মানে ডাক্টিলিটি বলতে মানে গ্লাস কি ম্যাটেরিয়াল? ব্রিটেল ম্যাটেরিয়াল নাকি ডাক্টাইল ম্যাটেরিয়াল? বিটেল। আর স্টিল কি ম্যাটেরিয়াল ইন জেনারেল? ব্রিটেল নাকি ডাক্টাইল? ডাক্তার তবে ব্রিটেল কারা হয়? যারা চট করে ভেঙে যায়, অল্প ফোর্স ভেঙে যায়, তারা হচ্ছে সামান্য ফোর্সে ক্র্যাক বা ফ্যাটিক বা ফ্র্যাকচার হয়ে যায়, সেটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল, যেটা গ্লাস। আর ডাক্টাইল ম্যাটেরিয়াল হচ্ছে যারা ডিফর্মেশন অনেক করতে অ্যালাউ করে, যারা অনেকটা ডিফর্মেশন অ্যালাউ করবে, যারা শক অ্যাবজর্ব করতে পারবে, মানে
হঠাৎ করে যদি সাডেনলি লোড অ্যাপ্লাই করা হয় তাও ওরা ফ্র্যাকচার হবে না বা ক্র্যাক করবে না। তো ডাক্টিলিটি যত বাড়বে তত ম্যাটেরিয়ালটা বেশি লোড নিতে পারবে, বেশি ডিফর্ম হতে পারবে, বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ দাদা। ওই জন্য ডাক্টিলিটিটা আমাদের দরকার। কারণ কি, আমাদের যখন আরসিসি মেম্বার ডিজাইন করব, ওই আরসিসি মেম্বারটা তো ওই লোডের জন্য কি করবে, ডিফর্ম হবে না? তো যখন লোডের জন্য ডিফর্ম হবে তখন ওর যে রেইনফোর্সমেন্টটা ছিল সেই রেইনফোর্সমেন্টটাও তো ডিফর্ম হবে তার সাথে। তো আমাকে তো এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে রেইনফোর্সমেন্ট হিসেবে যেটা ওই ডিফর্মেশনটাকে অ্যালাউ করে, ডিফর্মেশনে যাতে সে ব্রেক না হয়ে যায়, সে ক্র্যাক না ধরে যায় তার মধ্যে। তাই ওর মধ্যে ডাক্টিলিটিটা দরকার। ঠিক আছে? তাহলে দাদা এমএস টা নেওয়া বেটার হবে না? এমএস বারের বেটার হবে ডাক্টিলিটি রেসপেক্টে, কিন্তু ইল স্ট্রেংথ আবার কম না, ইল স্ট্রেংথটাকে তো রাখতে হবে। অবভিয়াসলি এমএস বারের ডাক্টিলিটি বেশি, কিন্তু আমি কি বললাম, আমার এমন একটা রেইনফোর্সমেন্ট দরকার যেখানে ডাক্টিলিটি তো বেশি হতেই হবে, যেটা আমি কনসেপ্টটা বললাম। তার সাথে সাথে ইল স্ট্রেংথটাও তো খুব ইম্পর্টেন্ট, কারণ এখন আস্তে আস্তে কি হচ্ছে, লোড ইনক্রিজ করছে। এখন বিভিন্ন হেভি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যার জন্য লোডটা ইনক্রিজ করছে। তো ডাক্টিলিটিটাও দরকার, ইল স্ট্রেংথটাও দরকার। কথাটা বুঝতে পারলি? আচ্ছা তো ঠিক আছে, দুটো। কি করবে, অনলি ডাক্টিলিটি প্রোভাইড করবে, ইল স্ট্রেংথ অত স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে না। আবার এইদিকে, এক মিনিট হয়ে গেল, এইদিকে যে এইচওয়াইএসডি বার আছে সে স্ট্রেংথও প্রোভাইড করবে, ডাক্টিলিটিও দিবে। অবভিয়াসলি এরও ডাক্টাইল ম্যাটেরিয়াল, এও ডাক্টিলিটি দিবে, বাট মাইল্ড স্টিল থেকে কম। কিন্তু তাতে খুব যে একটা অসুবিধা হচ্ছে তা না। কিন্তু আমি যদি ডাক্টিলিটিটা আরো বাড়াতে চাই, দেন আমরা টিএমটি বার ইউজ করতে পারি, যেখানে প্রচুর হাই লেভেলে আমরা স্ট্রেংথও পাবো, সেরকম হাই লেভেলে ডাক্টিলিটিও পাবো। অবভিয়াসলি কোল্ড টুইস্টেড বার বা এইচওয়াইএসডি বারেরও ডাক্টিলিটি আছে, অবভিয়াসলি থাকতেই হবে, কিন্তু সেটা রিলেটিভলি কম মাইল্ড স্টিলের তুলনায়। কিন্তু মাইল্ড স্টিল শুধু ডাকটাইল এতটাই ওর, এটাই একমাত্র ভালো প্রপার্টি, ওর লোড বেশি নিতে পারে না। আর তার সাথে সাথে আরেকটা যেটা প্রবলেম, যেটা আমি এখানে বললাম, মাইল্ড স্টিল যেগুলো ইউজ করা হতো ওটা কি হয়, প্লেন বার, যার জন্য কি হয়, ওর মধ্যে বন্ড স্ট্রেংথ কম হয়, বন্ড স্ট্রেংথ। ঠিক আছে, আমরা এটা শিয়ার এন্ড বন্ড চ্যাপ্টারে গিয়ে পড়বো। তো ওই জন্য মাইল্ড স্টিল আগে ইউজ করা হতো, এখন ইউজ করছি না। সব থেকে বেস্ট ওই জন্য আমি বললাম টিএমটি বার, যেখানে আমি দুটাই সব থেকে বেশি পাচ্ছি। যেরকম এফি 415, এফি 500, এফি 550 হয়, ওরকম এফি 600 এই গ্রেডটাও চলে আসছে। ঠিক আছে, দেখে নিস এই জিনিসগুলো। তো ওখানে দুটা শেল থাকে। ঠিক আছে, আমি যেটা বললাম, একটা ইনার কোর থাকে, একটা আউটার শেল হয়। ইনার কোরটা হয় সফট, আউটার শেলটা হয় হার্ড। আউটার শেলটা কি করে, স্ট্রেংথ দেয়, আর ইনার শেলটা কি করে, ডাক্টিলিটি প্রোভাইড করে। তার সাথে সাথে এর মধ্যে এই যে টিএমটি বার বললাম, এর মধ্যে চারিদিকে চারিদিকে একটা অ্যান্টি করোশন কোটিংও করা থাকে। এর চারদিকে একটা কোটিং করা থাকে, এই কোটিংটা হচ্ছে অ্যান্টি করোসিভ কোটিং। এই কোটিংটাও করা থাকে, যার জন্য কি হচ্ছে, ওর করোশনটাও কম হয়। তাই আমি বলছি টিএমটি বারটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, যেটার আর কি সব দিক থেকে দেখতে গেলে সুইটেবল টিএমটি বারটা, কিন্তু দামটাও তার সাথে সাথে বেশি। ঠিক আছে, তাহলে এইবার এতটুকু মোটামুটি আমি ম্যাটেরিয়াল প্রপার্টি সম্বন্ধে বললাম। আরো ডিটেলস এর জন্য ওই যে বললাম ওই ভিডিওটা দেখে নিস, এক দুটো ভিডিও আছে দেখে নিস, ওখানে আরো ডিটেলস আমি বলছি এই এই জিনিসগুলোকেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, একটু লিখে নে। স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। স্টিলের মডিউলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে সবার জন্য যেরকম ইচ্ছা গ্রেড হোক, কত, 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। লিখে নে।
এখানে রেইনফোর্সমেন্টের টাইপ লেখা আছে পেজ নাম্বার 15, ঠিক আছে? এখানে রেইনফোর্সমেন্ট টাইপ গুলো লেখা আছে। এই যে এখানে পেজ নাম্বার 15 কোডের, আইএস কোডের পেজ নাম্বার 15 এই দেখতে পাচ্ছিস, ঠিক আছে? পেজ নাম্বার 15 এই যে ওখানে এই উপরের দিকে লেখা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল শ্যাল বি টেকেন অ্যাজ 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এটা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল সম্বন্ধে বলা আছে। এবার এখানে কংক্রিটের সম্বন্ধেও বলা আছে। কংক্রিটের আমি এই যে কংক্রিটের এই যে এখানে লেখা আছে পেজ 16 দেখ হাইলাইটেড করা আছে, ঠিক আছে? আমার এই পিডিএফটা নিয়ে নিতে পারিস, সেখানে যেগুলো দরকার সেগুলো হাইলাইটেড করা আছে। এই যে দেখতে পাচ্ছিস কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে 5000 √/fck। এটা আমি লিখে দিই, এটাও লিখে নে। কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 5000 √/fck নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিশ্চয়ই মডুলাস অফ ইলাস্টিসিটি কি জানিস। এবার এফসিকে কি? এফসিকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। এফসিকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। এবার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বলতে ওই যে আমি যেরকম বললাম, মনে কর এক্সাম্পল দেখাচ্ছি। দেখ স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, একটাই ভ্যালু 2 × 10⁵, কিন্তু কংক্রিটের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট না। কংক্রিটের ক্ষেত্রে সেটা গ্রেড অফ কংক্রিটের সাথে চেঞ্জ হয়। যেরকম এক্সাম্পল মনে কর M25 গ্রেডের কংক্রিট আছে, তো সেটার আমি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট আমি জানতে যাচ্ছি। সেটা কি হবে? সেটা হয়ে যাবে 5000 √/fck। তো এখানে fck বলতে কি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, সেটা কত হচ্ছে এখানে 25, তো √/25 বসাবি। তাহলে এখানে 5000 × √/25 মানে 5, এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হয়ে যাবে কংক্রিটের ইসির ভ্যালু আর কি, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিটের ভ্যালু হয়ে যাবে এটা। ঠিক আছে, বুঝতে পারলি তোরা? ওকে দাদা। ঠিক আছে, কারো যদি কোনো কনফিউশন থাকে বলবি, হ্যাঁ? এইবার আরেকটা জিনিস দেখে নে, এই যেখানে আরেকটা জিনিস লেখা আছে, এখানে বের করলামই যখন বলে দিয়ে জায়গাটা, তারপর আমরা ওইটাতে আসবো। গ্রেড অফ কংক্রিট, কংক্রিটের গ্রেড দেখ M10 থেকে শুরু হয়েছে একদম M80 পর্যন্ত গেছে, আরো হাই গ্রেডের কংক্রিট হয়। এবার এখানে ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। দেখ এখানে দেখতে পাচ্ছিস যে M10 থেকে M20 পর্যন্ত যতগুলো গ্রেডের কংক্রিট আছে ওদেরকে আমরা কি বলবো? ওদেরকে বলবো আমরা অর্ডিনারি কংক্রিট। M25 থেকে M55 পর্যন্ত যতগুলো কংক্রিট আছে ওদেরকে কি বলবো? স্ট্যান্ডার্ড কংক্রিট। M60 থেকে M80 বা তার উপরে যেগুলো কংক্রিট আছে ওদেরকে কি বলবো? হাই স্ট্রেংথ কংক্রিট। এবার IS 456 এই যে কোডটা আছে, এই কোডটা শুধুমাত্র এই M55 গ্রেড অফ কংক্রিট পর্যন্তই ডিজাইন করতে অ্যালাউ করে ইন দ্য সেন্স, এই যে কোডটা আছে সেই কোডটার উপর বেস করে তুই ম্যাক্সিমাম M55 গ্রেড অফ কংক্রিট পর্যন্ত ডিজাইন করতে পারবি। এর উপরে যদি কোনো গ্রেড অফ কংক্রিট নিয়ে তোকে ডিজাইন করতে হয়, দেন তোকে হাই পারফরমেন্স কংক্রিটের যে কোড আছে আলাদা কোড তোকে ফলো করতে হবে। এটাও এখানে লেখা আছে, দেখ আমি এখানে মার্কিং করে রাখছি এই জায়গাটা। দেখ ফর কংক্রিট অফ কম্প্রেসিভ স্ট্রেংথ গ্রেটার দ্যান M55, মানে বেসিক্যালি স্ট্যান্ডার্ড কংক্রিটের হাইস্ট গ্রেড কত? M55। ডিজাইন প্যারামিটার্স গিভেন ইন দ্য স্ট্যান্ডার্ড, মানে এই যে কোডটা আছে এই কোডে যা বলা আছে ডিজাইন স্ট্যান্ডার্ড গুলো যেগুলো আছে মে নট বি অ্যাপ্লিকেবল অ্যান্ড দ্য ভ্যালুস মে বি অবটেন্ড ফ্রম স্পেশালাইজড লিটারেচার অ্যান্ড এক্সপেরিমেন্টাল রেজাল্ট। দ্যাট মিনস যদি M55 এর থেকে বেশি গ্রেডের কংক্রিটের জন্য আমাদের ডিজাইন করতে হয়, মানে বেসিক্যালি যদি হাই স্ট্রেন্থ কংক্রিট নিয়ে কোনো আরসিসি স্ট্রাকচার ডিজাইন করতে হয়, দেন আমাদেরকে অন্য কোনো কোড ফলো করতে হবে বা অন্য কোনো লিটারেচার বা কোনো জার্নাল বা কোনো এক্সপেরিমেন্টের ডেটা ফলো করতে হবে। ক্লিয়ার? তো এটা একটু মাথায় রাখিস।
এটা লিখেও রাখতে পারিস এখানে, বা পেজ নাম্বার 16 আইএস কোডে পেয়ে যাবি, ঠিক আছে? গ্রেড অফ কংক্রিট। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও আছে, এটাও বলে দিই লাস্ট। ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ কংক্রিট, ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ কংক্রিট লিখে নে এটাও। কংক্রিটের ফ্লেক্সারাল স্ট্রেংথ বলতে কি, কাইন্ড অফ বলতে পারিস টেনজাইল স্ট্রেংথ। মানে এই যে একটা বিম, যেটাকে ধর এই একটা বিম, যেটাকে লোড দেওয়ার পর এখানে লোড দেওয়ার জন্য ও ধর এইভাবে ডিফ্লেক্ট হলো। এবার আগের দিন আমি বলছিলাম ফ্লেক্সার মানে বেন্ডিং বেসিক্যালি। এইবার নিউট্রাল অ্যাক্সিস বলে একটা জিনিস হয়, নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিউট্রাল অ্যাক্সিসের নিচে এখানে দেখতে পাচ্ছি টেনশন। এই যে টেনশন জোনটা আছে, এই টেনশন জোনে কংক্রিটের যেটা স্ট্রেংথ, এখানে ডাইরেক্ট টেনশন হচ্ছে না। দেখ, দুটা ডিফারেন্স আছে। একটা ধর তুই একটা কংক্রিট নিলি, এই কংক্রিটকে নিয়ে তুই ডাইরেক্টলি টেনশন অ্যাপ্লাই করছিস, এই একটা টেনশন, এটাকে বলা হয় ডাইরেক্ট টেনশন। আর এখানে তুই কি করছিস, ট্রান্সভার্স লোড দিয়ে, এরকম লোড দিয়ে তুই ওকে বেন্ড করাচ্ছিস, বেন্ড করানোর পর এই নিচে একটা পোর্শনে তুই টেনশন ক্রিয়েট করছিস। তো এটাকে ডাইরেক্ট টেনশন বলা হয় না, এটাকে বলা হয় কি বেন্ডিং টেনশন। এটাকে কি বলা হয়, বেন্ডিং টেনশন। টেনশন এখানেও দেওয়া হচ্ছে, কিন্তু বেন্ডিং করে দেওয়া হচ্ছে। তো এই যে বেন্ডিং টেনশন আছে, এই যে জোনটা আছে, এই জোনে কংক্রিটের যেটা স্ট্রেংথ, যেটা বেন্ডিং এর জন্য হচ্ছে, সেটাকে বলা হয় ফ্লেক্সার। ফ্লেক্সার আর বেন্ডিং একই জিনিস। তো আগের দিনই বলছিলাম ফ্লেক্সারাল মেম্বার, বিম একটা ফ্লেক্সারাল মেম্বার, কারণ ওখানে বেন্ডিং হয়। তো কংক্রিটের টেনশন জোনে যে স্ট্রেংথ, ওটাকে বলছি কি কংক্রিটের ফ্লেক্সারাল স্ট্রেংথ। মানে এই জোনটা, এই যে এই জোনটায় যেটা কংক্রিটের স্ট্রেংথ আছে, সেটাকে আমরা বলছি কি কংক্রিটের ফ্লেক্সারাল স্ট্রেংথ। তো সেটা বের করার ফর্মুলা হচ্ছে 0.7 রুট ওভার এফসিকে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। একটা এক্সাম্পল দেখাচ্ছি, ক্লিয়ার হবে। মনে কর M25 গ্রেড অফ কংক্রিট আছে, ঠিক আছে? M25 গ্রেডের কোন একটা কংক্রিট আছে। এবার এই কংক্রিটটার স্ট্রেংথ জিজ্ঞেস করছে, যে এই কংক্রিটটার স্ট্রেংথ কি আছে। ওকে, তো দেখ স্ট্রেংথ কিভাবে বের করতে পারবো। M25 গ্রেডের কংক্রিট আছে, এর স্ট্রেংথ বের করতে হবে। দেখ, এর দুটা জোনের স্ট্রেংথ হবে। একটা হচ্ছে কম্প্রেশন জোনে একটা স্ট্রেংথ, আর এই টেনশন জোনে একটা আলাদা স্ট্রেংথ। কম্প্রেশন জোনে ওর যেটা স্ট্রেংথ হবে সেটা কত বলতো, সেটা হবে ওর এফসিকে এর সমান। এফসিকে বলতে 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের সমান, মানে যেটা ওর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। মানে এটা কম্প্রেশন জোনে ও এত স্ট্রেংথ আছে ওর। হোয়ারএস ফ্লেক্সারাল জোনে, ফ্লেক্সারাল বলতে টেনজাইল, টেনশন জোন, টেনশন জোন বলতে এই জোনটা, টেনশনটা কেন আসে, বেন্ডিং এর জন্য, তাই এটাকে ফ্লেক্সার বলা হচ্ছে। ফ্লেক্সারাল জোনে যেটা ওর স্ট্রেংথ আসবে সেটা হচ্ছে 0.7 রুট ওভার এফসিকে, মানে 0.7 ইন্টু রুট ওভার 25, মানে 0.7 ইন্টু 5, মানে 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার মানে এই কম্প্রেশন জোনে ওর স্ট্রেংথ কত, 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। হোয়ারএস টেনশন জোনে ওর স্ট্রেংথ কত, 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর যদি ডাইরেক্ট টেনশনের কথা বলিস, ডাইরেক্ট টেনশনের যদি কথা বলিস, দেন ডাইরেক্ট টেনশন জোনে ওর যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে অ্যারাউন্ড 1/10 অফ এফসিকে, মানে 1/10 ইন্টু 25, মানে 2.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ডাইরেক্ট টেনশন বলতে এই বারটাকে যদি আমি শুধু এরকম ডাইরেক্ট টেনশন দিতাম, তখন ওর মধ্যে যেই স্ট্রেংথটা কাজে লাগতো বা যেই স্ট্রেংথটা থাকতো সেটা হচ্ছে
2.5, যেটা এখন এখানে দরকার নেই কারণ আমরা বিম নিয়ে পড়বো। তো বিম হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার, এখানে ডাইরেক্ট টেনশন হয় না, মানে জেনারেলি আসে না। তো দেখ এটার কথা বাদ দে, এখন ডাইরেক্ট টেনশনের কথা বাদ দে, ঠিক আছে? এখানে দেখ, এখানে কম্পারিজনটা করলেই বুঝতে পারছিস, এই যে কংক্রিটের মেম্বারটা আছে, এটা আমার নিউট্রাল অ্যাক্সিস, উপরে কম্প্রেশন নিচে টেনশন। কম্প্রেশন জোনের স্ট্রেংথ 25, হোয়ারাস টেনশন জোনের স্ট্রেংথ 3.5। ডিফারেন্সটা বুঝতে পারছিস? তাহলে দেখ টেনশন জোনে কংক্রিট কতটা উইক, টেনশনে কংক্রিট কতটা উইক। এই জন্যই তো আমরা টেনশন জোনে কি প্রোভাইড করি? রেইনফোর্সমেন্ট। এখানে রেইনফোর্সমেন্টের পারপাসটাই হচ্ছে, কারণটাই হচ্ছে কি, কংক্রিট হচ্ছে টেনশনে উইক, সেটা আমরা ফার্স্ট ডেই পড়ছিলাম। ক্লিয়ার সবাই? একটু মেসেজ কর, কারো যদি কোনো ডাউট থাকে বলতে পারিস। আর ডাইরেক্ট টেনশন যেটা লিখছি ওটাতে আরো উইক। ডাইরেক্ট টেনশন জেনারেলি আসবে না এখানে আমাদের, তো মানে আসতেও পারে কিন্তু আমরা নর্মাল কেসে আমরা পড়বো না এখন এই মুহূর্তে। আচ্ছা, এইবার এতটুকু আমার মোটামুটি বলার ছিল। এবার একটুখানি আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথড সম্বন্ধে আসি। লিখে নে যতটুকু লেখার, বা স্ক্রিনশট নিলে। ওয়ার্কিং স্ট্রেস মেথডে আজকে আমরা শুধু ইন্ট্রোডাকশনটাই পড়তে পারবো, ক্যালকুলেশনটা পরের দিন আমরা দেখবো। হেডিং কর এবার একদমই আলাদা চ্যাপ্টার, WSM বা ওয়ার্কিং স্ট্রেস মেথড। এটা আমি ম্যাটেরিয়াল সম্বন্ধে যতটুকু মোটামুটি বললাম। এরপরে আমরা আরেকটা ভিডিও দেখে নিস তোরা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ম্যাটেরিয়াল সম্বন্ধে। এবার আমরা চলে আসি ওয়ার্কিং স্ট্রেস মেথড। ওয়ার্কিং স্ট্রেস মেথডটা হচ্ছে অনেক পুরানো, যেটা আমি অলরেডি বলছি, ঠিক আছে? এটা যেই কনসেপ্টের উপর বেস করে চলে ওটা হচ্ছে ইলাস্টিক বেন্ডিং থিওরি। আগের দিনে আমি বলছিলাম ইলাস্টিক থিওরির উপর বেস করে চলে এখানে। তো এটা বেস করে যেটার উপর চলছে সেটা হচ্ছে ইলাস্টিক থিওরি অফ বেন্ডিং। লিখে নে। এই যে মেথডটা আছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, ঠিক আছে? তো এটা অনেক পুরনো মেথড। পুরনো মেথড বলতে অ্যারাউন্ড 90s এই মেথডটা তৈরি করা হয়েছিল। 90s সময় এটা জেনারেলি আমাদের, মানে 19 বলতে হচ্ছে 1900, এই সময় আমাদের এটা বিফোর ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, এই ওয়ার্কিং স্ট্রেস মেথড অফ ডিজাইন তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো জেনারেলি নাওএডেস খুব একটা বেশি আমরা এটাকে ইউজ করি না, কিছু কিছু পার্টিকুলার কেস ছাড়া, ঠিক আছে? তো কিছু ওয়ার্ক যেরকম চিমনি, ওয়াটার ট্যাঙ্ক, কিছু কিছু জায়গায় আমরা এই ওয়ার্কিং স্ট্রেস মেথডের ইউজ এখনো করি। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেসে আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডের ইউজ করি না। তাহলে কোশ্চেনটা হচ্ছে কেন পড়বো ওয়ার্কিং স্ট্রেস? যদি ইউজই না করে থাকি তাহলে কেন পড়বো? কারণ এখন তো ইউজই করা হয় না। ব্যাপারটা হচ্ছে যেসব বাড়ি বা যেসব স্ট্রাকচার এই ওয়ার্কিং স্ট্রেস মেথডের উপর ডিজাইন করে তৈরি হয়েছে সেগুলো তো এখনো এক্সিস্টিং, ওগুলো তো এখনো আছে। ওগুলোর তো লাইফ সাইকেল অনেক বড়, 50 বছর 100 বছরের কোনো লাইফ সাইকেলের কোনো বিল্ডিং আছে যেটা এখনো এক্সিস্টিং, যেটা ওয়ার্কিং স্ট্রেস মেথডে ডিজাইন করা হয়েছে। তুই আশেপাশে যদি মোস্ট অফ দ্য বিল্ডিং দেখিস এখনো সেগুলো দেখা যাবে যে যেগুলো পুরোনো সবই ওয়ার্কিং স্ট্রেস মেথডে ডিজাইন করা। তো সেই সব স্ট্রাকচারের যদি ধর উপরতলায় ধর 2টা ফ্লোর বানানো, তার উপর আরেকটা ফ্লোর তোকে বানাতে লাগবে, তো সেটা ডিজাইন করতে যাচ্ছিস, তো তখন নিশ্চয়ই তোকে ওয়ার্কিং স্ট্রেস মেথডটা ইউজ করতে হবে, বিকজ ওই বিল্ডিংটা ওয়ার্কিং স্ট্রেস মেথডের উপরই বেস করে ডিজাইন করা। বা তুই ধর ওই স্ট্রাকচারটা রিহাবিলেশন করতে আছিস, রিহাবিলেশন বলতে ওই স্ট্রাকচারটা রিপেয়ারিং করতে আছিস, রিপেয়ারিং মেনটেনেন্স করতে যাচ্ছিস, তাহলে তোকে ওয়ার্কিং স্ট্রেস মেথডটাই যেহেতু ইউজ করা ছিল, তোকে ওয়ার্কিং স্ট্রেস মেথডটাকে বুঝে নিয়ে দেন ও রিপেয়ারিং মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে? বা ওই স্ট্রাকচারটাকে তুই আর্থকোয়েক রেজিস্ট্যান্স বানাতে যাচ্ছিস, ঠিক আছে, ওটাকে তুই আর্থকোয়েক রেজিস্ট্যান্ট যত স্ট্রাকচারটাকে বানানো যায়, অনেক পুরনো স্ট্রাকচার, তো ওটাকে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বানানোর জন্য তোকে ওয়ার্কিং স্ট্রেস মেথডটা জানতে হবে, বিকজ ওই বিল্ডিংটা ওয়ার্কিং স্ট্রেস মেথডে
ডিজাইন করা ছিল, তাই আমাদেরকে ওয়ার্কিং স্ট্রেস মেথড সম্বন্ধেও জানতে হবে। এরকম না যে লিমিট স্টেটে এখন বাড়ি বানানো হয় মানে আমি সব লিমিট স্টেটেই শিখবো, ওয়ার্কিং স্ট্রেসে আমরা কিছুই জানবো না। ঠিক আছে, কারণটা আমি বলে দিলাম, নিশ্চয়ই বুঝতে পারছিস। আচ্ছা, এই মেথডটাকে জেনারেলি ট্র্যাডিশনাল মেথডও বলা হয়। ট্র্যাডিশনাল মেথডও বলা হয়ে থাকে, কারণ কি এটা ওল্ডেস্ট মেথড, সব থেকে পুরানো মেথড, তাই ট্র্যাডিশনাল মেথডও বলা হয়ে থাকে। তারপর লিখে নে, এই মেথডটাকে জেনারেলি স্ট্রেস গভর্নিং মেথড বলা হয়। স্ট্রেস গভর্নিং মেথড, এটাকে একটু হাইলাইট করে রাখিস। হোয়ারএস এখানে পয়েন্ট হিসেবে লিখে রাখতে পারিস, লিমিট স্টেট মেথড যেটা আছে ওটা বেসিক্যালি স্ট্রেইন গভর্নিং মেথড। লিমিট স্টেট মেথড যেটা আছে ওটা বেসিক্যালি স্ট্রেইন গভর্নিং মেথড। এটা মিনিংটা আমি এখন তোদের বলবো না, কারণ এখন বললে ক্লিয়ার হবে না। যতক্ষণ না আমি লিমিট স্টেট মেথডটা বলছি ততক্ষণ এখানে স্ট্রেস গভর্নিং বা স্ট্রেইন গভর্নিং বললে ঠিক একটা ক্লিয়ার আইডিয়া পাবি না। তো আমি যখন লিমিট স্টেটটা শুরু করব তখন কি আমি এটার ডিফারেন্সটা বুঝাবো একবার, ঠিক আছে? আমাকে একবার একটু মনে করা দিস যে স্ট্রেস আর স্ট্রেইন গভর্নিং এর মধ্যে ডিফারেন্সটা। এই যে টাইপের ওয়ার্কিং স্ট্রেস মেথড যে ডিজাইনটা আছে, আমি বললাম কিছু কিছু জায়গায় এখনো ইউজ করা হয়। তো কোথায় কোথায় ইউজ করা হয় এখনো? যেরকম ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন লিখে রাখ, তারপর চিমনি ডিজাইন, তারপর কুলিং টাওয়ারের ডিজাইন, এক্সেট্রা। কিছু কিছু জায়গায় স্টিল ইউজড, মানে তোরা তোদের ভাষায় লিখে নে, মানে এসব জায়গায় এখনো ইউজ করা হয় বা এই মেথডই ইউজ করা হয়। এখনো বলতে কি এই মেথডটাই ইউজ করা হবেও নেক্সট পরেও, ঠিক আছে? ওয়াটার ট্যাঙ্ক, চিমনি, কুলিং টাওয়ার, সেটারও কারণ এখন বলতে পারবো না, এখানে বলতে পারবো না বলতে এই এক্স্যাক্টলি এখন তোরা যতটুকু নলেজ আছে সেটার উপর বুঝতে পারবি না, আস্তে আস্তে আর একটু ক্লিয়ার হওয়ার পর বুঝতে পারবি, ঠিক আছে? ক্র্যাকিং এর একটা ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারবি, এই মুহূর্তে তোরা বুঝতে পারবি না, ঠিক আছে? আচ্ছা, এইবার এটার যেটা ডিমেরিট, যেটা আমি অলরেডি বলছি, যে লার্জ ক্রস সেকশন এরিয়া অ্যাজ কম্পেয়ার্ড টু এলএসএম মেথড। লিমিট স্টেট মেথডের তুলনায় এই মেথডে যদি ডিজাইন করি একটা বিম বা কোনো একটা স্ট্রাকচারের, তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া অনেক বেশি হয়ে যায়। কিন্তু লিমিট স্টেট মেথডে ক্রস সেকশন এরিয়া কম হয়, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস আবার বেশি হয়ে যায়। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্টিল। সেটা ডিজাইন দেখলেই তোরা বুঝতে পারবি, একটা সেম বিমকে যদি তোরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে আর সেই সেম বিমটাকে তুই যদি লিমিট স্টেট মেথডে ডিজাইন করিস, কম্পারিজনটা কি দেখবি? কম্পারিজনটা হচ্ছে এরকম যে ক্রস সেকশনাল এরিয়া বেশি কোথায়? ওয়ার্কিং স্ট্রেস মেথডে। লিমিট স্টেট মেথডে ওর সাইজটা কম, হোয়ারএস লিমিট স্টেট মেথডে বেশি রেইনফোর্সমেন্ট লাগছে, কিন্তু তোর ওয়ার্কিং স্ট্রেস মেথডে কম রেইনফোর্সমেন্ট লাগছে টেনশন জোনে। টেনশন জোনে, কম্প্রেশন জোনের ব্যাপারটা অপোজিট। কম্প্রেশন জোনে আবার মানে এই যে কম্প্রেশন জোন যেটা আছে, উপরে যদি কম্প্রেশন নিচে টেনশন হয়, কম্প্রেশন জোনে আবার দেখা যাচ্ছে যে ওয়ার্কিং স্ট্রেস মেথডেই বেশি মানে স্টিল লাগে, কিন্তু টেনশন জোনে দেখা যায় কি যে লিমিট স্টেট মেথডে বেশি স্টিল লাগে, ঠিক আছে? এটা একটা বিমের ডিজাইন করলে সেটাকে কম্পেয়ার করলে বুঝতে পারবি। যাই হোক, আর এরপর আর এখান থেকে আপাতত কিছু লাগবে না, ঠিক আছে? এখানে এতটুকু লিখলাম। নেক্সট, যে কোনো ডিজাইন করার সময় তার কিছু অ্যাজাম্পশন হয়, ঠিক আছে? কিছু কিছু মানে সিম্পলিফাইড অ্যাজাম্পশন হয় যার উপর বেস করে আমরা ডিজাইনটা করি। তো আজকে আমরা সেই অ্যাজাম্পশনসটা দেখবো, ঠিক আছে? অনেকগুলো অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন বলতে এই কতগুলো জিনিস ধরে নিই যে এরকম জিনিসটা হচ্ছে, তার উপর বেস করে আমরা ডিজাইনটা করি, ঠিক আছে?
তো সেই অ্যাজাম্পশনস গুলো কি সেগুলো একটু দেখে নে বা লিখেও নিস। 1 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে প্লেন সেকশন রিমেইনস প্লেন বিফোর বেন্ডিং অ্যান্ড আফটার বেন্ডিং। এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন, মানে কতগুলো জিনিস অ্যাজিউম করে নিয়ে তার উপর ডিজাইনটা করা হয়েছে ওয়ার্কিং স্ট্রেস মেথডে। তো ফার্স্ট অ্যাজাম্পশনটা হচ্ছে প্লেন সেকশন রিমেইনস প্লেন বিফোর বেন্ডিং এন্ড আফটার বেন্ডিং। এটা মানেটা হচ্ছে দেখ, মনে কর এই একটা বিম, ওকে, এবার এই বিমটার মধ্যে ধর লোড আসছে, ধর এখানে আমি এটা কোনো ক্রস সেকশন দেখছি, এই ক্রস সেকশনটা আমি কি দেখতে পারবো এরকম রেক্ট্যাঙ্গুলার। এইবার এই বিমের যে লোডটা, সেই লোডের জন্য বিমটা বেসিক্যালি কি করবে, আচ্ছা বিফোর লোডিং, মানে সরি ভুল হলো, আমার আগে লোড দেওয়ার আগে আমি কি দেখতে পারবো, ক্রস সেকশনটা রেক্ট্যাঙ্গুলার, তাই তো? এই যে আমি এখানে ধর একটা ক্রস সেকশন নিচ্ছি এক্স এক্স বা এক্স এক্স ড্যাশ, তো বিফোর লোডিং আমি ক্রস সেকশনে দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার। এবার আফটার লোডিং এর মধ্যে যখন লোড দেওয়া হচ্ছে, লোড চাপানো হচ্ছে, তো লোড দেওয়ার জন্য বেসিক্যালি কি করবে, ডিফর্ম করবে। তো এইভাবে ডিফর্ম করবে। অ্যাকচুয়ালি ডিফর্মেশনটা যাই হোক মোটামুটি একটা কাইন্ড অফ আঁকলাম। তো ডিফর্মেশন করার পরও যদি আমি ওই সেকশনটাকে দেখি, ওই সেকশনটা ধর এখানে চলে আসছে এখন, ঠিক আছে, এই বরাবর আমি দেখছি এখন, ওকে, সেকশনটা এই এক্স এক্স ড্যাশ সেকশনটা এখানে চলে আসলো বেন্ড হওয়ার পর। তো মানে আগে কোথায় ছিল, আগে ছিল এই যে এখানে, আগে ছিল এখানে, দাঁড়া, আগে ছিল এই যে এই লাইনটা, এখন সেটা বেন্ড হয়ে চলে আসলো এই লাইনটা, ঠিক আছে। তো এই সেকশনটা যদি আফটার বেন্ডিং দেখা যায়, তো আফটার বেন্ডিংও দেখবো কি সেকশনটা রেক্ট্যাঙ্গুলারই আছে, বা আফটার লোডিং, লোডিং বল বা বেন্ডিং বল, রেক্ট্যাঙ্গুলারই আছে। এখান থেকে যে কনসেপ্টটা পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি সেকশনটা এরকম টাইপের হয়ে যায়, ওয়ার্পিং হয়। ওয়ার্পিং বলতে সেকশনটা কাইন্ড অফ এরকম টাইপের একটুখানি, মানে এতটা এক্স্যাক্টলি হয় না, আমি যতটা এখানে দেখাচ্ছি এরকম টাইপের একটু সেকশনটা শেপ চেঞ্জ হয়, ঠিক আছে। উল্টা আঁকলাম এক মিনিট, তারা তারা সেকশনটা অ্যাকচুয়ালি এরকম টাইপের কাইন্ড অফ হয়ে যায়, মানে এতটা বেশি না, শেপটা উপরের দিকে একটু, মানে এই কেসে, এই এক্স্যাক্টলি এই কেসে কি হবে, উপরের দিকে একটু এক্সটেন্ড হয়, নিচের দিকে একটু কম্প্রেসড হয়, কিন্তু সেটাকে আমরা নিচ্ছি না। সেটাকে না নিয়ে আমরা সেকশনটাকে কি ধরছি, আগেও প্লেন ছিল, পরেও প্লেনই আছে, ঠিক আছে, এটাই আমরা এখানে ধরবো। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন, যে জন্য বললাম যে এখানে ডিজাইন করার সময় কিছু অ্যাজাম্পশন করা হয়, ডিপ বিমের ক্ষেত্রে এটা হয় না। এইবার এখানে একটা জিনিস দেখ, এই অ্যাজাম্পশন থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা হচ্ছে, এখানে একটা জিনিস দেখ, ভালো মতন করে দেখবি, এই যে একটা পয়েন্ট ছিল আগে, সেটা কোথায় আসছে, এখানে, দাঁড়া জুম করে দেখাই,
দেখ আগে যেটা এখানে ছিল, এই যে এখানে ছিল সেই পয়েন্টটা এখানে আসলো, আগে এই পয়েন্টটা যেটা এখানে ছিল সেটা এখানে আসলো, এই পয়েন্টটা এখানে আসলো, এই পয়েন্টটা এখানে আসলো, এই পয়েন্টটা এখানে আসলো। সিমিলারলি নিচেও এই পয়েন্টটা এখানে আসলো, এই পয়েন্টটা এখানে আসলো, এই পয়েন্টটা এখানে আসলো, এই পয়েন্টটা এখানে আসলো, আর এই পয়েন্টটা এখানে আসলো। তাহলে আমি বলতে পারি একদম উপরের পয়েন্টটার স্ট্রেন এতটা হয়েছে, তারপরের পয়েন্টটার স্ট্রেন এতটা হয়েছে, তারপরের পয়েন্টটা এতটা স্ট্রেন হয়েছে, তারপরের পয়েন্টটা এতটা স্ট্রেইন হয়েছে, স্ট্রেইন, তারপরের পয়েন্টটা এতটা স্ট্রেন হয়েছে। সিমিলারলি নিচেও এতটুক, এর এতটা স্ট্রেন, এর এতটা স্ট্রেন, এর এতটা স্ট্রেন, বা এর এতটা স্ট্রেন হয়েছে। তো এখান থেকে দেখ একটা ট্রায়াঙ্গেল শেপের ডায়াগ্রাম চলে আসলো, দেখ উপরে আর নিচে। এই শেপটা হচ্ছে ওর স্ট্রেইন ডায়াগ্রাম, এই শেপটা হচ্ছে কি ওর স্ট্রেইন ডায়াগ্রাম, মানে কোন ফাইবার কতটা তোর কম্প্রেস হয়েছে বা কতটা ইলংগেট হয়েছে। মানে এটা যদি এটা কি নিউট্রাল অ্যাক্সিস, তো এই যে এই লাইনটা, এটা ধর সেই নিউট্রাল অ্যাক্সিসটা, এই যে নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিস বরাবর আমরা কি দেখতে পারবো, যে স্ট্রেইন ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এখানে সব থেকে উপরের ফাইবারে আর সব থেকে নিচের ফাইবারে সব থেকে বেশি স্ট্রেন হয়েছে, আর মাঝের ফাইবার গুলোতে কম করে, রিলেটিভলি কম স্ট্রেইন হয়েছে। তো এটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম। স্ট্রেইন এগুলো আমরা বেন্ডিং চ্যাপ্টারেও পড়ছিলাম মসের। দেখ এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? মেসেজ কর বা বল। হ্যাঁ দাদা। হ্যাঁ। এই জিনিসগুলো সেম কনসেপ্ট গুলো তোদের সমেও কাজে লাগবে, বা সমের জিনিসগুলোই এখানে পড়ছিস, জিলেটের রেসপেক্টে বলছি। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেইন ডায়াগ্রাম। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন একদম। সেকেন্ড অ্যাজাম্পশনটা কি আছে দেখ, সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে কংক্রিট অ্যান্ড স্টিল আর পারফেক্টলি বন্ডেড টুগেদার। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাজাম্পশন। এটা হচ্ছে কি মানে বোঝাচ্ছে দেখ, এই ধর আমাদের কংক্রিট, এই ধর আমাদের নিউট্রাল অ্যাক্সিস, মানে নিউট্রাল অ্যাক্সিস এইদিকে দেখা যায়, অ্যাকচুয়ালি এটাকে নিউট্রাল লেয়ার বলা হয়, নিউট্রাল লেয়ার। আর ক্রস সেকশন দেখলে সেটাকে অ্যাক্সিস বলে। ঠিক আছে, তো এখানে আমরা নিচে ধর রিইনফোর্সমেন্ট দিচ্ছি, এই যে রেনফোর্সমেন্টটা দেওয়া হচ্ছে, এই রেনফোর্সমেন্ট আর এর চারিদিকে যে কংক্রিটটা আছে না, এই যে চারদিকের যে কংক্রিটটা আছে ওদের মধ্যে বন্ড হয়ে আছে। মানে কি বেসিক্যালি এই রেনফোর্সমেন্টটা একা একা কোথাও মুভমেন্ট করতে পারবে না। মানেটা হচ্ছে যদি এই রেনফোর্সমেন্টের কোনো স্ট্রেইন হয়, এই রেনফোর্সমেন্টের মধ্যে যেই স্ট্রেনটা হবে, আশেপাশের কংক্রিট যেটা আছে ওকেও ওই কংক্রিটটারও সেম একই স্ট্রেন হবে। মানে কি ওই কংক্রিটটার মধ্যে একদম রেইনফোর্সমেন্টটা ভালো মতন বন্ড করে আছে, আটকে আছে, যার জন্য কি হচ্ছে ঠিক যতটা স্ট্রেইন আমার আশেপাশে কংক্রিটটার হচ্ছে ঠিক ততটাই স্ট্রেইন আমার ওই জোনে যে রেইনফোর্সমেন্টটা আছে তার হবে। মানে এখান থেকে যে পয়েন্টটা আসে সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা যেখান থেকে আমরা পরের দিন স্টার্ট করব, সেটা হচ্ছে স্ট্রেইন ইন কংক্রিট আর স্ট্রেইন ইন স্টিল at the same level is same। মানে কি দেখ আমি জুম করে দেখাই, এই যে এরিয়াটা, এই যে জোনটা, এখানে যে কংক্রিটটা আছে, উপরে নিচে যে কংক্রিট আছে, তাদের ঠিক যতটা মানে এক্স্যাক্টলি গায়ে লাগানো, মানে দূরে না বেশি, এক্স্যাক্টলি এই এনফোর্সমেন্টের গায়ে লাগানো যে কংক্রিটটা আছে তার ঠিক যতটা স্ট্রেইন হবে, ঠিক ততটাই স্ট্রেইন আমাদের এখানে যে স্টিলটা আছে তার হবে। কার জন্য? এই লোডের জন্য। বেসিক্যালি লোডের জন্য কি হয়, লোডের জন্য এরকম বেন্ড করে, তাই না? এই যে লোডের জন্য কি হচ্ছে, এরকম বেন্ড করে যাচ্ছে, তো বেন্ড করার জন্য এখানে রেইনফোর্সমেন্টটাও এরকম বেন্ড হবে। তো রেইনফোর্সমেন্টের মধ্যে একটা স্ট্রেইন হবে, ঠিক একই স্ট্রেইন হবে কি এর যে আশেপাশে যে কংক্রিটটা আছে, একদম গায়ে লাগানো যে কংক্রিটটা আছে উপর নিচে একদম গায়ে লাগানো, তার মধ্যেও ঠিক একই স্ট্রেইন হবে।
কারণটা কি? কারণটা হচ্ছে ওদের মধ্যে বন্ড করা আছে, একজন আরেকজনকে ধরে আছে শক্ত করে, ঠিক আছে? তার জন্য দুইজন দুইজনের হাত ছাড়বে না। এবার ঠিক একজনের যতটা স্ট্রেন হচ্ছে ঠিক আরেকজনের ঠিক ততটাই স্ট্রেন হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট কন্ডিশন। এই কন্ডিশনটার থেকে আমরা পরের দিন স্টার্ট করব, মানে কোনো ফর্মুলা ডিরাইভ করা আর কি বেসিক্যালি। এটা লিখে নে। নেক্সট লিখ, অল টেনজাইল স্ট্রেস are taken up by steel alone. এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানে সবগুলা পয়েন্টই ইম্পর্টেন্ট। এটা কি বলা আছে? কংক্রিট কোনো টেনজাইল স্ট্রেস ক্যারি করবে না। যতটা স্ট্রেস আসছে টেনশন জোনে, টোটাল স্ট্রেসটা কে ক্যারি করবে? স্টিল। স্টিল একা স্ট্রেসটা নিবে। কোন কোন স্ট্রেসটা? টেনজাইল স্ট্রেসটা। কম্প্রেশন স্ট্রেস যেটা আসবে বা কম্প্রেসিভ স্ট্রেস যেটা আসবে সেটা কংক্রিটও নিবে, দরকার বললে যদি আমি ডাব্লিউ রেইনফোর্স সেকশন ইউজ করি দেন মানে স্টিলও নিবে। কিন্তু টেনশন কোনোটাই কংক্রিট নিবে না, এটাই আমরা ডিজাইন করার সময় ধরে নিই। টেনশনটা টোটালটাই কে নিবে? স্টিল নিবে, ঠিক আছে? এইভাবেই আমরা ডিজাইনটা করি। নেক্সট 4 নাম্বার যেটা আছে, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম is straight line. স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম ইজ স্ট্রেট লাইন। এবার এটা মানেটা হচ্ছে বেসিক্যালি এই যে এখানে এটা যখন আমি কি ডায়াগ্রাম আঁকছি? স্ট্রেইন ডায়াগ্রাম। তো একইভাবে যদি স্ট্রেস ডায়াগ্রামটাও দেখি, তাহলে দেখতে পারবো স্ট্রেস ডায়াগ্রামটাও আমাদের লিনিয়ার। স্ট্রেস ডায়াগ্রামটাও আমরা দেখতে পারবো লিনিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেস ডায়াগ্রামটাও দেখতে পাচ্ছি লিনিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। তোরা না নেক্সট ক্লাস অ্যাটেন্ড করার আগে একটা ভিডিও দেখে নিস, দরকার হলে আমি আমার মাথায় থাকে না, আমাকে একটু মেসেজে গ্রুপে বলিস, তোরা তো বলিস না, একটু গ্রুপে বলিস, আমি ভিডিওটা দরকার বলে শেয়ার করে দেবো। ওই আগের তোরা সেকেন্ড ইয়ারের প্লে লিস্ট থেকেও পেয়ে যাবি। ওই বেন্ডিং স্ট্রেস বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, ওই চ্যাপ্টারটা একটু দেখে নিস, ঠিক আছে? তো আমি যদি না পাঠাই, মনে না থাকে, তোরা একটু বলিস। এই স্ট্রেস ডায়াগ্রাম, স্ট্রেইন ডায়াগ্রাম, এই জিনিসগুলো ওই বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারটা থেকে পেয়ে যাবি। তো এই স্ট্রেস ডায়াগ্রামটা হবে এরকম লিনিয়ার, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা দেখে আরেকবার এখানে আসিস। তো এটা সম্বন্ধে আমরা ডিটেলসে আরো পরের দিন আলোচনা করব, স্ট্রেস ডায়াগ্রামটা লিনিয়ার বলতে কি বোঝাচ্ছি, ঠিক আছে? এখান থেকে কিছু ফর্মুলা আসবে। তো স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে লিনিয়ার, এটা লিখে নে। যখন এটা এলএসএম এ পড়বো, এটা তো ওয়ার্কিং স্ট্রেস মেথড, তো লিমিট স্টেট মেথডে এটাই দেখবো স্ট্রেস ডায়াগ্রামটা লিনিয়ার না, স্ট্রেস ডায়াগ্রামটা লিনিয়ার আর প্যারাবোলার কম্বিনেশন, ওটা একটু চেঞ্জ হয়ে যায় ওয়ার্কিং স্ট্রেস মেথড থেকে লিমিট স্টেটে, যা ওটা আমরা পড়বো লিমিট স্টেটে। 4 নাম্বার হচ্ছে ইএস অ্যান্ড ইসি আর কনস্ট্যান্ট। মানে কোন ইএস এর ভ্যালু কত? ইএস এর ভ্যালু 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর ইসির ভ্যালু কি? ইসির ভ্যালু তো ফর্মুলা আমি তোদেরকে কিছুক্ষণ আগে দিলাম, 5000√/FC কে। তো এরা কনস্ট্যান্ট, মানে পার্টিকুলার কোনো স্টিলের জন্য বা পার্টিকুলার কোনো কংক্রিটের জন্য ইএস আর ইসির ভ্যালু কনস্ট্যান্ট, এটাই বলা আছে। আচ্ছা, তারপর নেক্সট যে পয়েন্টটা, এটা 5 নম্বর হবে, 6 নম্বর লাস্ট পয়েন্ট এটাই, এটা খুব ইম্পর্টেন্ট। মডিউলার রেশিও। মডিউলার রেশিও কাকে বোঝায়? মডুলার রেশিও বলতে ইএস ডিভাইডেড বাই ইসি, এদের যে রেশিওটা সেটা ওরা বলে দিয়েছে। এই রেশিওটা আমাদের খুব ইউজ করা হয়
এটাকে এম বলা হয়, ঠিক আছে? মডুলার রেশিওকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মডুলার রেশিও হচ্ছে ইলাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। এটা কোডে বলা আছে যে এটার ভ্যালু হবে 280 ডিভাইডেড বাই 3 ইন্টু সিগমা সিবিসি। লিখে নে, মডুলার রেশিও যেটা এম দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটার ভ্যালু হচ্ছে 280 ডিভাইডেড বাই 3 ইন্টু সিগমা সিবিসি, হোয়ার সিগমা সিবিসি হচ্ছে পারমিসেবল compressive strength of concrete in bending। লিখে নে, এটা কিভাবে বের করতে হয় সিগমা সিবিসি সেটা আমরা নেক্সট ডে দেখবো। আমি জাস্ট এটা মানিটা বুঝাই দিচ্ছি। সিগমা সিবিসি পারমিসিবল কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইন বেন্ডিং। তোদের মনে আছে কিনা জানি না, ওয়ার্কিং স্ট্রেস মেথড আমি বলছিলাম, ওয়ার্কিং স্ট্রেস মেথডে পারমিসিবল স্ট্রেস বলে একটা টার্ম ইউজ করা হয়। তো সেটাই হচ্ছে সেই পারমিসিবল স্ট্রেস, সেটাকে সিগমা সিবিসি লিখছি। সি ফর কম্প্রেশন, বি ফর বেন্ডিং, আর এই সি ফর কংক্রিট, ঠিক আছে? সি একটা হচ্ছে কম্প্রেশন, আরেকটা সি কংক্রিট, আরেকটা বি বেন্ডিং কে বোঝায়। সিগমা সিবিসি এটা হচ্ছে শর্ট ফর্ম। মানে কংক্রিট, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে বেন্ডিং হয়ে যাওয়ার পর, বেন্ড হওয়ার পর এই যে কম্প্রেশন জোন আছে, এই যে কম্প্রেশন জোন আছে, এখানে কংক্রিটটা ম্যাক্সিমাম কতটা স্ট্রেস নিতে পারবে, কতটা স্ট্রেস ওর মধ্যে অ্যালাউ করব, ওটাকেই সিগমা সিবিসি বলে ওয়ার্কিং স্ট্রেস মেথডে বলা হয়। কি বললাম? কম্প্রেশন জোনে বেন্ডিং এর পর, বেন্ডিং হওয়ার পর কম্প্রেশন জোনে কংক্রিটটা ম্যাক্সিমাম কতটা স্ট্রেস নিবে বা কতটা স্ট্রেস নেওয়া আমরা অ্যালাউ করব, সেটাকেই সিগমা সিবিসি বলা হয়। সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা নেক্সট ডে দেখবো। তো সেই সিগমা সিবিসি ভ্যালুটা যদি নিচে এখানে বসাই, উপরে 20 আর এখানে যদি 3 লিখি, সেখান থেকে আমাদের এম এর ভ্যালুটা বের হয়ে যাবে, যেটাকে বলা হয় মডুলার রেশিও। এই মডুলার রেশিওর একটা হিউজ ইম্পর্টেন্স আছে ওয়ার্কিং স্ট্রেস মেথডে। তো এই কটা আমাদের অ্যাজাম্পশন। তো দেখে নে, ক্লিয়ার তো এতটুকু পর্যন্ত সবার? এই সিগমা সিবিসি ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা আমি নেক্সট দিন দেখাচ্ছি। সেখান থেকে আমাদের অঙ্কর পার্টটা শুরু হবে, অঙ্ক বলছি সরি, ক্যালকুলেশন পার্ট গুলো শুরু হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বল, এতটুকু রিলেটেড। সবাই একটু মেসেজ কর, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো।